কোটি টাকা অফার পেয়েছি, আর মহিউদ্দিন সাহেব বলেন আমরা কোনো অফার করি, তার মানে তাহলে স্বাস্থ্যমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। কোনো সাহাবা মুফতি ছিলেন না। আল্লাহ নবীর যে সাহাবা যারা, এরা কেউ মুফতি ছিলেন না, এরা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না, এরা কোনো মাদ্রাসার শিক্ষক ছিলেন না। এদের দ্বারাই সারা পৃথিবীতে ইসলাম, একবারে আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছে। ওই আল্লামা মুফতিদের দ্বারা কোথাও ইসলাম ওইভাবে যায় না। ইসলাম আল্লাহর নবীর সাহাবা যারা ছিলেন, এই সাহাবার সবাই যোদ্ধা ছিলেন। সাহাবাদের দ্বারা যে ইসলাম বিস্তৃত হয়েছে, এই আল্লামা মুফতিদের দ্বারা এইভাবে মুসলিম বিস্তৃত হয় নাই। কথাটা শুনবেন। তো এইখানে আমি আপনি বলি, উনি আল্লামা মুফতির কথা বলছেন, তো আল্লামা বাবু নগরী এবং আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, বিখ্যাত ওয়াইজিন, এরা দুইজন বলেছেন যে জামায়াত ইসলাম আদৌ ইসলাম না, আমার বক্তব্য না, সালাউদ্দিনের হোম মিনিস্টার সালাউদ্দিন সাহেবের বক্তব্য না। এদের দুইজনকে আপনি আমি মাইকিং করবো, কোথায় বসবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরির সাথে বৈশা বলেন যে আপনি ইসলাম। আমরা প্রসঙ্গ পরিবর্তন করি, বেনজির আমি বলি, ওলামা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রাসূলদের কি আম্বিয়াদের ওয়ারিস, তারা আম্বিয়ারা যা করেছেন তা ওলামারা ধারণ করে থাকেন। আর জামাত ইসলামী কারোর সাথে এই চ্যালেঞ্জ বহু আগে জামাতকে দেওয়া হয়েছিল, আসেন বসি, ওই ধরনের চ্যালেঞ্জ আমাদের দরকার নাই তো ভাই। কে চ্যালেঞ্জ দিল? আচ্ছা যাক, আমি যদি চ্যালেঞ্জ গ্রহণ করে তিনটা লোক বসে টপিকটা নিয়ে আসেন, উনি কিন্তু বললেন আমির, উনি আলেমও না, আমি দেখলাম, শুনে বলি, আমি তো অনেকগুলো যখন কোনো টপিকে যুক্তি এবং বক্তব্য থাকে না, আমি দেখে আসছি, তখনই নিয়ে আসে জামাত ইসলাম না, তখনই নিয়ে আসে ৭১। পয়েন্টে কথা বলে, আমি একটু পয়েন্টে কথা বলে, বেনজির আহমেদকে কত দ্রুত ফেরানো সম্ভব বলে? আমি বেনজির আহমেদ যে অ্যারেস্ট হচ্ছে, বাংলাদেশের পুলিশের রেড নোটিশ জারির কারণে উনি বেনজির অ্যারেস্ট হয়েছেন, এটি একটি সুখবর বাংলাদেশের জন্য। এবং আমরা মনে করি এই রেড নোটিশের কার্যকারিতা যদি আমাদের যেসব দেশের সাথে আমাদের এই চুক্তি আছে, এই সব দেশগুলিতে যদি এইটা কার্যকর হয়, তাহলে আওয়ামী লীগের যেসব লুটেরা মন্ত্রী আছেন বিভিন্ন দেশে, এরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে। এই কাজটা বাংলাদেশের মানুষের পক্ষে যাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যে আওয়ামী লীগের মন্ত্রীরা লুটেরারা যারা টাকা চুরি করছে বাংলাদেশের মানুষের, এদের মুখটা একটু বন্ধ হবে। এইটা একটা খবর। তবে আরেকটা, বিএনপি যদি এই রেড নোটিশ জারি না থাকতো তাহলে তো আর অ্যারেস্ট হতো না। এটা তো পুলিশের রেড নোটিশ জারির প্রেক্ষিতেই হয়েছে। তো আমি আপনাকে বলছি যে আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে আমাদের সাথে ওদের বন্দি বিনিময় চুক্তি আছে, দুবাইয়ের বন্দি বিনিময় চুক্তি আছে, কিন্তু আপনি দেখবেন আজকে সব পত্রপত্রিকায় আলোচনাটা আছে যে আমাদের যে জেনারেল এক্সট্রাডিশন, মানে বহিঃসমর্পণ চুক্তি, এটা নাই। তো সেই সব ক্ষেত্রে জিসান এবং আরাফ খান দুইজন এর আগে গ্রেফতার হলেও তাদেরকে আনা সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বেনজিরের ক্ষেত্রে আলাদা এফোর্ট দেওয়া হবে, প্রয়োজনে জেনারেল এক্সট্রাডিশন চুক্তি যেটা বহিঃসমর্পণ চুক্তি, এটা দ্রুত সম্পন্ন করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। এবং সে শাপলা গণহত্যা চোরের সাথে জড়িত, তখন সে ছিল আমাদের ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ছিল, এবং এই আমাদের এতিম বাচ্চা আলেমুল আমাদের হত্যার ক্ষেত্রে জড়িত ছিল। এই ক্ষেত্রেও বিএনপি মাঠে নেমেছে, সমস্ত আলেমুল আমাদেরকে পানি খাইয়েছে, স্টেজে গিয়ে সমর্থন দিয়েছে। জামাতে ইসলাম কিন্তু শাপলার যে সমাবেশ, সেইটাতে জামাত ইসলাম কিন্তু সমর্থন দেয় না। ধন্যবাদ। ইতিহাস যে বিকৃতি কিভাবে হয় দেখেন, কি ইতিহাসটা বিকৃতি হয়, এটি আসলে বাস্তবতা সেখানে বোঝা যাচ্ছে। প্রথম হচ্ছে যে বেনজিরকে অ্যারেস্টের পেছনে বর্তমান সরকারের কোনো ভূমিকা নাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের সফলতা বলতে পারে, এই উদ্যোগটা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, তখনই হয়েছে। এবং আমরা দেখলাম যে দুজন তখন মামলা করেছিল দুদকে, তাদেরকে তারা সরিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? মানে ইন্টারপোলের যে রেড নোটিশ এটি সব কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করে গিয়েছে।
এখন তারা এসে বসে তাদের সফলতা না। দ্বিতীয় যেটি আমাদের ঠাকুরদা বলতেন, ঠাকুরদা তো খুব সিনিয়র মানুষ, হয়তো কিছু কারণ হয়তো ব্রেনে ওনার ভুল হতে পারে। কি ব্রেনে ভুল হয়েছে? সেটা শাপলা চত্বরের ঘটনা তো আমি জানি, আমরা তো তখন ফিল্ডে ছিলাম। কোথায় ফিল্ডে ছিলেন? খালেদা জিয়া বলেছিল সাদেক হোসেন খোকাকে সবাইকে রাস্তা আসার জন্য, কিন্তু বিএনপি নেতারা এটাকে ধারণ করে নাই কেন? যদি 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 হেফাজতের মধ্যে দিয়ে যদি সরকারের পতন ঘটে তাহলে তো বিএনপি ক্রেডিট নিতে পারবে না। পুরো রাস্তায় জামাত ইসলামী সেখানে ছিল, শুরু থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন মাঠে ছিল। বরং সেই রাতে বিএনপি চেয়ারপারসন, তাকে যথেষ্ট আমরা শ্রদ্ধা করি, উনি দেশপ্রেম এখনও তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবারই আছে। উনি যে চিন্তাটা করে দাঁড়াতে বলেছেন হেফাজতের পাশে তার নেতা কর্মীদেরকে, দুর্ভাগ্য শুধু সেদিন সবাই নামতো রাস্তায়, তাহলে ঘটনার চিত্রপট সেদিনে পাল্টে যেত। বরং ওনারা না নামার কারণেই রাজনৈতিকভাবে ঘোষণা এসেছে, হেফাজত ঝুঁকিতে পড়ে গিয়েছে। তো সেটাকে আপনি উল্টো ইতিহাস তৈরি করে, এই যে বয়ানটা বলি না, এত ঘটনা, এই যে আমাদের 24-এ যা বয়ান হয়েছে না, খুব বয়ান পরিবর্তন হয়ে যাচ্ছে। দিবালোকের মতো স্পষ্ট বিষয়কে যদি এখন আমাদের লোকেরা অস্বীকার করে, তার মানে দেশের ইতিহাস দাফে দাফে কি হয়, পরিবর্তন হয়। আমার মনে হয় অন্য প্রসঙ্গে কথা বলতে হবে, পাল্টাপাল্টি কথা বলে। আমার আদ্দিন হাসপাতাল যেটা লাইসেন্স বাতিল করেছে সরকার, সেখানকার রোগীদের এখন চরম ভোগান্তি হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? 6 শিশু মারা গেছে, অবশ্যই সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু একটা হাসপাতাল বন্ধ করে প্রায় 1600 মানুষ সেখানে কর্মচারীরা এখন ভোগান্তিতে আছেন। এই সিদ্ধান্তটা কেন নিল সরকার? আমি আপনি বলি যে এটা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আপনি দেখবেন যে আদ্দিন হাসপাতালের ভিতরে একটা রুটির কারখানা পাওয়া গেছে। তো রুটির কারখানা পাওয়া গেছে, আমরা মনে করি যে ওই সময় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যদি এখন দেখা যায় যে কর্মচারীদের ভোগান্তি হচ্ছে, এবং আদ্দিন হাসপাতালের যে রাস্তা দুটো বহির্গমন এবং আউট হওয়া এবং ইন করার যে সরু রাস্তা আপনি দেখবেন, তো আদ্দিন রাস্তা সরু রাস্তা, এটা হাসপাতালের উপযোগী না। আর একটা পজিটিভ দিক হলো আদ্দিন হাসপাতাল অল্প পয়সায় প্রচুর মিনি অ্যাম্বুলেন্স প্রোভাইড করে। সেটার জন্য তাদেরকে স্থান চেঞ্জ করতে বলা না, এইটা গরিব মানুষের হাসপাতাল বলে। আমি আপনাকে বলবো যে আপনার এই বক্তব্যের সাথে একমত। আদ্দিন হাসপাতাল প্রচুর গরিব মানুষকে সহায়তা দেয়, প্রচুর নিম্নবিত্ত মানুষকে সহায়তা দেয়, যারা উচ্চবিত্ত আমরা যে অনেকেই ওই হাসপাতাল হয়তো জানি না, কিন্তু এটাকে আমি মনে করি যে রিকনসিডার করা, পুনর্বিবেচনা করা উচিত। আমি মনে করি বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত, বিভিন্ন ফ্যাসিলিটিসকে প্রোভাইড করার শর্তে, যেমন রাস্তা বড় করতে দেওয়া যেতে পারে। তারপর ওইখানে যে রুটির কারখানা আছে, এটা একেবারেই অস্বস্তিকর, এইটা দেওয়া যেতে পারে। তারপর এই যে একটা জায়গায় ইলেকট্রিসিটি ফেল করলেও যেত, বাচ্চারা জীবন ঝুঁকি না পড়ে, এইসব ফ্যাসিলিটিসগুলি প্রোভাইড করার শর্তে আদ্দিন হাসপাতালকে পুনর্বিবেচনা তো করা যেতে পারে। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তো বলেছেন যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন, সেক্ষেত্রে এখন কর্মসংস্থান মানে কর্মহীন করে ফেলছেন মানুষকে। বিষয়টা কি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বুঝতে পারে, ওনার কানে নেই, মানে ওনার কান পর্যন্ত পৌঁছায়নি এই যে খবরটা আদ্দিন হাসপাতালের বিষয়টা? ঠিক এটা তো এইভাবে তো আসে নাই কথাটা। আপনি দেখছেন যে আপনিও যে পত্রপত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, আমরাও মিডিয়া দেখি, মিডিয়াতে যেভাবে বিষয়টা সিরিয়াস যেভাবে আসছিল, যে সিরিয়াসনেস নিয়ে, তো এইটা তো ওই রকমই ছিল। এখন হয়তো পরিস্থিতির অন্যান্য বিবেচনায় যদি আসে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তো আমি আপনাকে বলি, শেখ হাসিনার মতো সব বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে কেন? শেখ হাসিনার আমলের মতো সব বিষয়েই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ লাগবেন। এটা শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী নিজেই বিবেচনা করতে পারেন, এটা পুনর্বিবেচনা করা যেতে পারে, এবং করা যেতে পারে, এই ফ্যাসিলিটিসগুলি প্রোভাইড করেন, এই শর্ত দিয়ে দেওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই, আমি ছোট্ট করে বলি, আপনি এটা মনে করেন কিনা জামায়াতের সংশ্লিষ্টতা এই হাসপাতালে আছে, এরকম কেউ কেউ বলছেন জামায়াত এখান থেকে সুবিধা পায়, সে কারণেও বলা হচ্ছে যে অনেক সময় আদ্দিন হাসপাতালের প্রতি যাহা কিছু ভালো তাহার সাথে জামাত আপনি খুঁজে পাবেন। ভালো সেবা দেয় জামাত ইসলামী, সুদমুক্ত ব্যাংকিং জামাত ইসলামী, সার্ভিস ভালো জামাত ইসলামী, শিক্ষা প্রতিষ্ঠান ভালো জামাত ইসলামী।
দেখুন আমি বলি আপনাকে, প্রথম হচ্ছে এটা- জামাত ইসলাম যদি এটি সংশ্লিষ্ট থাকে আমি- তাহলে আমি এই বলি। ধরনের অবকাঠামোগুলো বলি, ঠিক করেনি কেন? আমি এটা ওই দিন নিতে চাচ্ছি না। জি সরকারি হসপিটালে যে অব্যবস্থাপনা, এই দাগে স্বাস্থ্যমন্ত্রী নিচ্ছেন কখনো? সেখানে রোগী মারা যাচ্ছে না, কোনো দায় নিচ্ছেন? এটা একটা গরিবের হসপিটালকে বলা হয়, তারা অত্যন্ত ফ্রি, কম কষ্টে এবং মানুষের বিনামূল্যে তারা সার্ভিস দিচ্ছেন। তাকে বলেন আপনি এগুলো সংশোধন করেন আপনি। না 6 শিশু কি আপনি বলেন আমি বলেছি এটা কোনোভাবে আমাদের কাম্য নয়। আবার বহু শিশু এখানে জন্ম হয়েছে না, আবার আপনি একটা ঘটনা কিন্তু আপনি সব ঘটনাকে আড়াল করতে পারেন। আমি দিতে বলছি, স্বাস্থ্যমন্ত্রী এখানে অনেকগুলো আইন লঙ্ঘন করেছেন। দেখুন আজকে কিন্তু আমি খেয়াল করেছেন, উনি বলে ওনাকে কোটি টাকা অফার করা হয়েছে, বলেছে না? যদি অফার করা হয়ে থাকে, ওনার দায়িত্ব ছিল এই ব্যক্তিকে আইনে সোপর্দ করা। দণ্ডবিধি 202 ধারা 217 ধারা তথ্য গোপন করার ব্যাপারে শাস্তি 6 মাস 2 বছরের কারাদণ্ড। দুদকানে 32 ধারা বলা আছে। আজকে দেখলাম বলেছেন মহিউদ্দিন সাহেব যে আমরা কোনো টাকার অফার করি নাই। দায়ী কি এখন বলুন? স্বাস্থ্যমন্ত্রী বলেছেন কোটি টাকা অফার পেয়েছি, আর মহিউদ্দিন সাহেব বলেন আমরা কোনো অফার করি। তার মানে তাহলে স্বাস্থ্যমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, আর তিনি সত্য গোপন করেও তিনি শপথ ভঙ্গ করেছেন। তো যিনি তার শপথ ভঙ্গ করেন, যিনি একটা সত্যকে গোপন করেন, তো তার দ্বারা কোনটা লিগাল আর কোনটা লিগাল, এটা আসলে আমরা জাস্টিফাই করতে চাই। জি অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই, আমার শেষ করতে হবে। দর্শক এতক্ষণ আলোচনা শুনছিলেন আমাদের যারা আলোচক। জি জি আমি শুধু এইটুকুন রাখলাম যে স্বাস্থ্যমন্ত্রী যাহা বলেছেন, একজন মুক্তিযোদ্ধা স্বাস্থ্যমন্ত্রী মিথ্যা কথা বলবেন না। মানে তাহলে 7 করুন।